পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের অ্যাপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং তোমাদের আছে তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমরা টেক্সট বইতে পড়েছো, বাট তোমরা তো পড়াশোনা ঠিকঠাক করো না। তার জন্য আমি তোমাদেরকে অডিও ভিজুয়ালের মাধ্যমে কিছুটা টেক্সট এর কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে তাই টেক্সটগুলো 3-4টা বই ধরে ধরে আমি টেক্সটের কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, তারপর একটা সামারি দেব। তো প্রথম যে বইটা থেকে করাচ্ছি তারপরে এমসিকিউগুলো আলোচনা করব। তো এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি বলেছিলাম যতটা পারি চেষ্টা করব আমার ছাত্রছাত্রীদের জন্য। তো প্রথম হচ্ছে পাইথনের যে প্রারম্ভিক ধারণা, পাইথন যে ওভারভিউ। অ্যাকচুয়ালি ডাচ কম্পিউটার প্রোগ্রাম গাইডো ভ্যান রসাম 1991 সালের ফেব্রুয়ারি মাসে পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটি প্রথম প্রকাশ করেন। যে দুটি প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটি প্রভাবিত হয় তার মধ্যে এবিসি ল্যাঙ্গুয়েজ, যেটি বেসিক ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তৈরি করা হয়েছিল, আর এটা হচ্ছে মডিউলার 3। যাই হোক, পাইথন একটা হচ্ছে সহজবোধ্য, খুবই শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গাইডো ভ্যান রসাম একটি ছোট্ট আধুনিক অনন্য নাম খুঁজেছিলেন তার তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তিনি 70 দশকের জনপ্রিয় ব্রিটিশ কমেডি শো মান্টি পাইথনস ফ্লাইং সার্কাস নাম থেকে অনুপ্রাণিত হয়ে তার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটির নামকরণ করেন পাইথন। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করলে পাইথন অন্যতম সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটি ভাষা যার গঠনশৈলী অন্যান্য প্রকাশভঙ্গি অসাধারণ। তো এই কারণে এই ল্যাঙ্গুয়েজটি আজও ছড়িয়ে পড়েছে নানা দিকে। ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং কিংবা মেশিন লার্নিং সবতেই পাইথনের দীপ্ত পদাচারণা। তো এই পাইথন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটি জনপ্রিয়তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার ও বিতরণ বিনামূল্যে করা যায় আর কি। অর্থাৎ পাইথন একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইন্টারপ্রিটার যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ, মানে লিনাক্স, ম্যাক্স, ওসি, উইন্ডোজ ইত্যাদি। তো অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি শক্তিশালী। তো পাইথন প্রোগ্রামটি বেশিরভাগ প্ল্যাটফর্মে অপরিবর্তিতভাবে চলে। পাইথন ল্যাবেতে প্রচুর ইনবিল্ট ফাংশন রয়েছে যা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে এটি অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তো পাইথন প্রোগ্রাম লেখা খুবই সহজ এবং প্রোগ্রামিং করা খুবই আনন্দদায়ক। এবার এই পাইথন ব্যবহারের ক্ষেত্রসমূহ কোথায় কোথায় ব্যবহার করা হয় না, বিভিন্ন ক্ষেত্রে পাইথনের ব্যাপক ব্যবহার আছে, সেগুলির নিচে আলোচনা করা হচ্ছে। প্রথম হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং তৈরি করার জন্য, জিইউ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, ইন্টারনেট স্ক্রিপ্টিং তৈরি করার জন্য, ডেটাবেস প্রোগ্রামিং তৈরি করার জন্য, সায়েন্টিফিক প্রোগ্রামিং তৈরি করার জন্য, গেমস প্রোগ্রামিং তৈরি করার জন্য, আর রোবোটিক্স প্রোগ্রামিং তৈরি করার জন্য। তো এই হচ্ছে পাইথন ব্যবহারের ক্ষেত্রসমূহ। তো ব্যবহার কোথায় কোথায় হয়, তো পাইথন ডাউনলোড করা ও ইনস্টলেশন করা কীভাবে হয় না, ডাউনলোড অ্যান্ড পাইথন অ্যান্ড ইনস্টলেশন না, পাইথন একটি ওপেন সোর্স ফ্রি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিনামূল্যে একে বিতরণ করা যায়। লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেমে পাইথন বিল্ট ইন অবস্থায় ডিফল্টভাবে থাকে, কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পাইথন আলাদা করে ডাউনলোড করে ইনস্টলেশন করতে হয়। তো পাইথন ডাউনলোড করার পদ্ধতি হচ্ছে যে কোনো ওয়েব ব্রাউজার, সে গুগল ক্রোম হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে, ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট www.python.org ডাউনলোড টাইপ করতে হবে এবং ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে পাইথনের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে। একে পাইথনের সর্বশেষ সংস্করণ দেখাবে, পাইথন 3.11.5 সংস্করণ দেখা যাচ্ছে। তো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পাইথন 2.78 সংস্করণটি কমপ্লিট ডাউনলোড করতে হবে। ছবিতে দেখতে পাচ্ছ যে পাইথনের ডাউনলোড ইয়েটা এসছে অপশানটা, তো সেইভাবে পাইথন ডাউনলোড করবে। এবার পাইথনকে ইনস্টল কী করে করতে হবে না, ডাউনলোড করা ফাইল ক্লিক করতে হবে, সেট আপ উইন্ডো আসবে, নেক্সট ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট ডেস্টিনেশন ডাইরেক্ট উইন্ডো আসবে, ক্লিক করতে হবে, কাস্টমাইজ এই নেক্সটে ক্লিক করলে লাস্টে এরপর ফিনিশ বাটনে ক্লিক করলে ইনস্টলমেন্টটি হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। এবার পাইথন প্রোগ্রাম খোলার পদ্ধতি না, স্টার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকা অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে। এরপর পাইথন 2.7 ফোল্ডারে ক্লিক করে তালিকা থেকে আইডিয়াল পাইথন জিইউ ক্লিক করতে হবে। এরপর পাইথন 2.7
আবার 8 সেল ইন্টারপ্রিটটি ওপেন হবে, তখন পাইথন প্রোগ্রাম খোলা হয়ে যাবে। এরপর আসছি পাইথন ইন্টারপ্রিটার। না, পাইথন ইনস্টলের সময় একটি গ্রাফিক্যাল টুল আইডিয়ালি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট ইনস্টল হয়। এটি হলো পাইথন প্রোগ্রামের লাইন টাইপ করা একটি প্ল্যাটফর্ম। এখানে 3টা গেটার চিহ্ন, 3টি গেটার দেন চিহ্নের পর স্টেটমেন্ট টাইপ করতে হয়। এটি হচ্ছে কমান্ড লাইন। পাইথনে কমান্ড লাইনে কোনো স্টেটমেন্ট টাইপ করে এন্টার চাপলে সেই লেখাটি সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিট হয়ে যায়। তো পাইথনে ইন্টারপ্রিটারে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ ইন্টারপ্রিটারকে আমরা একটি ক্যালকুলেটর হিসাবেও ব্যবহার করতে পারি। এক্সিকিউশন মোড, অর্থাৎ পাইথন প্রোগ্রাম রান বা এক্সিকিউট করার জন্য 2 ধরনের মোড আছে। একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড, 2 নম্বরটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। 1 নম্বর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড, আর 2 নম্বরটা হচ্ছে তোমার স্ক্রিপ্ট মোড। তো ইন্টারঅ্যাক্টিভ মোডটা কি না, এই মোডটি হলো শক্তিশালী টুল যা আমাদের পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। এই মোডে আমরা 3টি গেটার দেন সিম্বলযুক্ত একটা প্রম্পট দেখতে পাই। এই প্রম্পট পাইথনে কোনো কোড লিখে এন্টার দেওয়ার সাথে সাথে কোডের ফলাফল প্রদর্শন করে। তো পাইথন ইন্টারঅ্যাক্টিভ মোডে 2টি ইন্টারফেস আছে, একটি হচ্ছে আইডিয়ালি সেল এবং কমান্ড প্রম্পট। ইন্টার মোডে কিছু উদাহরণ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে 2 + 4 আমি ইন্টার মেরেছি, 4 হয়েছে। 3 + 7 + 4 × 2 + 22 / 2 29 হয়েছে। আবার আমরা 3টা ওই গেটার দেন চিহ্ন দিয়েছি। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইন্টারঅ্যাক্টিভ মোডে যে কোড লেখা হচ্ছে সঙ্গে কোডের ফলাফল প্রদর্শিত হচ্ছে। তো ইন্টারঅ্যাক্টিভ মোড ব্যবহার করে দ্রুত কোডের পরীক্ষা নিরীক্ষা করা যায়, যা কোনো প্রোগ্রাম ডেভেলপারদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা কাজ। এবার যদি আলোচনা করি স্ক্রিপ্ট মোড, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড। আইডিয়ালি সেল কমান্ড লাইনে, অর্থাৎ এই যে গেটার দেন কোন স্টেটমেন্ট প্রোগ্রাম লিখে এন্টার চাপার সাথে সাথে এই স্টেটমেন্টের ফলাফল প্রদর্শন করে। তা অনেক সময় ভুলবশত কোনো স্টেটমেন্ট বা কমান্ড টাইপ করলে এরর প্রদর্শিত স্টেটমেন্টের ফলাফল প্রদর্শন করে। অনেক ভুলবশত কোনো স্টেটমেন্টে কমান্ড টাইপ করলে এরর প্রদর্শন করে, কিন্তু স্ক্রিপ্ট মোডে তা হয় না। স্ক্রিপ্ট মোডে আগে প্রোগ্রাম নির্দিষ্ট নামে নির্দিষ্ট টাইপে সেভ করতে হয়, তারপর প্রোগ্রাম রান করতে হয়। তো এই প্রক্রিয়া দুটি ভাগে ভাগ করা হয়, হচ্ছে ফাইল তৈরি ও সংরক্ষণ করা, দ্বিতীয় ভাগ হচ্ছে স্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে প্রোগ্রামকে রান করা। তো আইডি মেনুতে ফাইল মেনুতে ক্লিক করতে হবে, নিউ ফাইলে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+N কি দিয়ে একত্রে চাপতে হবে। যাই হোক, এটা ছিল তোমার স্ক্রিপ্ট। তো পাইথনে স্ক্রিপ্ট মোড ব্যবহার করে কোনো প্রোগ্রামার তার পাইথন স্ক্রিপ্টগুলি সংরক্ষণ এবং পুনরায় ব্যবহার করতে পারে। একাধিক কার্যকারিতা সহ বড় প্রোগ্রাম লেখার জন্য আদর্শ হলো স্ক্রিপ্ট মোড। পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। ডেটা বিশ্লেষণ এবং মেশিন লার্নিং প্রকল্প প্রণয়নের জন্য এই স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। পাইথন কমান্ড লাইনটা অনেকটা উইন্ডোজের কমান্ড প্রম্পট ইন্টারফেস মতো। পাইথন কমান্ড লাইন খোলার পদ্ধতি: প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় অল প্রোগ্রাম ক্লিক করতে হবে। এরপর পাইথন 2.7 ফোল্ডারে ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে পাইথনে ক্লিক করতে হবে। এর ফলে পাইথন 2.7 কমান্ড লাইন ইন্টারপ্রেট ওপেন হবে। পাইথনে কমান্ড লাইনকে বোঝানোর জন্য 3 গেটার দেন সিম্বল ব্যবহার করা হয়। এই প্রম্পট যখন কোনো কমান্ড বা ইনস্ট্রাকশন লেখা হবে, তখন পাইথন ইন্টারপ্রিটার কমান্ডকে ইন্টারপ্রিট করে আউটপুট প্রদর্শন করবে। নিচে কমান্ড লাইনে কয়েকটি কমান্ড বা তাদের আউটপুট দেখানো হয়েছে। পাইথন কমান্ড লাইন একটি শক্তিশালী প্রোগ্রাম ডেভেলপমেন্ট ইন্টারফেস সত্ত্বেও তার একটা অসুবিধা হলো এতে কোনো কোড সমূহকে আলাদাভাবে আইডেন্টিফাই বা শনাক্ত করা কঠিন। কিন্তু পাইথন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট আইডিয়ালি উক্ত সমস্যাকে সমাধান করার জন্য প্রোগ্রাম কোড সমূহকে বিভিন্ন কালার বা রং ব্যবহার করে প্রদর্শন করে থাকে। এর ফলে কোড সমূহকে সহজে এবং দ্রুত শনাক্তকরণ করা যায়। পাইথন কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা সাধারণত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট ইন্টারফেসটি ব্যবহার করে। প্রয়োজন হলে কমান্ড লাইনেও ব্যবহার করা যেতে পারে। পাইথন ক্যারেক্টার সেট: পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে অক্ষর বা ক্যারেক্টারগুলি শনাক্ত করে এবং বুঝতে পারে সেগুলি হচ্ছে পাইথন ক্যারেক্টার সেট। ক্যারেক্টার বলতে অক্ষর, সংখ্যা এবং চিহ্ন বোঝায়। পাইথনকে
ইউনিকোড বা ইনকোডিং স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়। পাইথনে নির্মিত ক্যারেক্টার সেট হচ্ছে, যদি নাম্বার বলি 0 to 9, অক্ষর তো A to Z, ক্যাপিটাল এবং স্মল। আর স্পেশাল নাম্বার যদি বলি স্পেস, প্লাস, মাইনাস, ইন্টু, ডিভাইড, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তো ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন ইত্যাদি। হোয়াইট স্পেসের ব্ল্যাঙ্ক স্পেস বা তারপর ট্যাবস, নিউ লাইন, ক্যারেজ রিটার্ন, হোয়াইট স্পেস। অন্যান্য হচ্ছে ASCII মানে ইউনিকোড ক্যারেক্টার। তো একটি পাইথন প্রোগ্রাম প্রতিটি অংশ ক্যারেক্টার সেট ব্যবহার করে তৈরি করা হয়। যে কোনো স্টেটমেন্ট বা এক্সপ্রেশন তৈরি করতে ক্যারেক্টার সেটই ব্যবহৃত হয়। নেক্সট যদি বলি টোকেনস কি না, টোকেনস হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষুদ্রতম উপাদান যা ইন্টারপ্রিটারের কাছে একটি অর্থ বহন করে। এর মধ্যে রয়েছে কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার, নাম বা লিটারেল বা ভ্যালু, অপারেটর, পাঞ্চুয়েটার। টোকেনগুলি অভিধানিক একক হিসেবে কাজ করে, পাইথন কোডের কাঠামোতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। তো এগুলিকে কোডের অপরিহার্য উপাদান হিসেবে ব্যাখ্যা হয়, যা প্রোগ্রামের নকশা বা কাঠামোতে অবদান রাখে। টোকেনস হচ্ছে কিওয়ার্ডস মধ্যে যেগুলো হচ্ছে ইনক্লুড, অ্যান্ড, অর, ট্রু, ফলস। আইডেন্টিফায়ার যদি বলি সাম, টোটাল। আর লিটারাল যদি বলি 1 2 3, বা অপারেটর প্লাস, মাইনাস, গ্রেটার দেন, লেস দেন। পাঞ্চুয়েটার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড অ্যাট দ্য রেট অফ। তো এগুলির প্রত্যেকটি সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম যদি আমি আসি কিওয়ার্ডস কিছু সংরক্ষিত শব্দ যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু নিজস্ব বিশেষ অর্থ বহন করে। স্বাভাবিক ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার নামকরণে এই কিওয়ার্ডগুলি ব্যবহার করা যায় না। এই শব্দগুলি বিশেষ উদ্দেশ্যে সংরক্ষিত। পাইথনে মোট 33 কিওয়ার্ডস আছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই নিম্নলিখিত কিওয়ার্ডগুলি আছে: এর ফলস, নান, ট্রু, অ্যান্ড, অ্যাজ, অ্যাসার্ট, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ডেফিনেশন, ফর, ফ্রম, গ্লোবাল। এরকম 33 কিওয়ার্ডস আছে। এবার যদি বলি আইডেন্টিফায়ারটা কি না, এই আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামে ব্যবহৃত একটি ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল বা অন্যান্য অবজেক্টের নাম। আইডেন্টিফায়ারগুলি করে এই বস্তুগুলি শনাক্ত করতে এবং উল্লেখ করতে ব্যবহৃত হয়, যেমন সাম, টোটাল, ফাংশন। আইডেন্টিফায়ারের যদি বৈশিষ্ট্য বলি, আইডেন্টিফায়ারগুলি সর্বদা অন্যান্য অর্থাৎ ইউনিক হতে হয়। আইডেন্টিফায়ারগুলি কেস সংবেদনশীল, কেস সেন্সিটিভ। অর্থাৎ প্রোগ্রামে মাই স্মলে মাই লিখলাম, আন্ডারস্কোর নেম, আবার ক্যাপিটাল মাই লিখে আন্ডারস্কোর নেম, এই দুটি আইডেন্টিফায়ারকে সর্বদা দুটি আলাদা আইডেন্টিফায়ার হিসাবে বিবেচনা করবে। আইডেন্টিফায়ারগুলি সর্বদা স্মল A to Z বা ক্যাপিটাল A to Z কিংবা সংখ্যা 0 to 9 এবং আন্ডারস্কোরের সমন্বয়ে তৈরি হতে পারে। আইডেন্টিফায়ারগুলি বিশেষ চিহ্ন বা সিম্বল, যেমন অ্যাট দ্য রেট অফ, বাজ, ডলার, তো অ্যান্ড ইত্যাদিতে থাকতে পারে না। পাইথনে বরাদ্দকৃত কিওয়ার্ড যেমন ইফ, ইসি, হোয়াইল ইত্যাদি তার আইডেন্টিফায়ারগুলি নামকরণ করা যাবে না। আইডেন্টিফায়ারগুলি কখনো কোনো সংখ্যা 0 to 9 দ্বারা শুরু করা যাবে না, যেমন 1 2 3 my আন্ডারস্কোর নেম, এরকমভাবে করা যাবে না। তো এটা হচ্ছে আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য। লিটারেল বা ভ্যালু কি, তো এটা আইডেন্টিফায়ার বৈশিষ্ট্য ছিল যে আইডেন্টিফায়ার সর্বদা ইউনিক হতে হবে। আইডেন্টিফায়ার কেস সেন্সিটিভ, সংবেদনশীল। প্রোগ্রাম মাই নেম, তারপরে স্মল মাই নেম লিখলাম, তারপরে মাই আন্ডারস্কোর, এই দুটি আইডেন্টিফায়ার দুটি আলাদা আইডেন্টিফায়ার হিসেবে বিবেচনা করবে। আইডেন্টিফায়ারগুলি A to Z বা মানে স্মল ক্যাপিটাল Z বা জিরো হতে পারে, কিন্তু চিহ্ন দ্বারা হতে পারে না। কিওয়ার্ড আইডেন্টিফায়ার নামকরণ করা যায় না। আইডেন্টিফায়ার কখনোই কোনো সংখ্যা দ্বারা শুরু করা যায় না, মানে শুরু। তো এরকম বৈশিষ্ট্য। লিটারাল ভ্যালু কি না, লিটারেল বা ভ্যালুস বলতে সেই আইটেমগুলিকে বোঝায় যাদের মান সর্বদা নির্দিষ্ট হয়। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের লিটারেলস দেখতে পাওয়া যায়: স্ট্রিং লিটারেলস, নিউমেরিক লিটারেলস, বুলিয়ান লিটারেলস, স্পেস লিটারেল নান। তো যেটা স্ট্রিং লিটারেলস এটা বলছি, সিঙ্গেল ডবল কোটের মধ্যে থাকা টেক্সট হচ্ছে স্ট্রিং লিটারেলস। দেখতে পাচ্ছ এক্স সিঙ্গেল মধ্যে আছে, এক্স ওয়াই সিঙ্গেলের মধ্যে আছে, এগুলো হচ্ছে স্ট্রিং লিটারেলের উদাহরণ। এই স্ট্রিং লিটারেলের ক্ষেত্রে সিঙ্গেল বা ডবল কোট দুটোই ব্যবহার করা যায়। নিচে কয়েকটি বৈধ স্ট্রিং লিটারেলের উদাহরণ দেওয়া হয়েছে। লেখা আছে অমিত সিঙ্গেল, কিংবা এরকম লেখা হচ্ছে বিরাট সিঙ্গেলের মধ্যে, তারপরে হ্যালো, তারপর এরকম ডবল এর মধ্যে 1 2 3 4 5 6, কিংবা A1/x মানে /30। তো এগুলো হচ্ছে মানে স্ট্রিং লিটারেল অর্থাৎ সিঙ্গেল ডবল কোটের মধ্যে থাকা টেক্সট হচ্ছে তোমার স্ট্রিং লিটারেল।
তো পাইথনে নন গ্রাফিক ক্যারেক্টার স্ট্রিং ভ্যালু হিসেবে ব্যবহার করা যায়। ব্যাকস্পেস, ট্যাব, ক্যারিয়াস রিটার্ন ইত্যাদি ক্যারেক্টারগুলি নন গ্রাফিক ক্যারেক্টার বলে। তো এসকেপ সিকোয়েন্স দ্বারা এই ক্যারেক্টারগুলিকে প্রোগ্রামে উপস্থিত করা হয়। যে কোনো এসকেপ সিকোয়েন্স ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু হয়। তো এসকেপ সিকোয়েন্সের ব্ল্যাক স্পেস, এখানে কতটা চিত্র দেওয়া আছে, ব্ল্যাক স্পেস, সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন, নিউ লাইন, ক্যারিয়াস রিটার্ন, হরাইজন্টাল ট্যাব কিংবা ভার্টিক্যাল ট্যাব, এদের চিহ্নগুলি দেওয়া আছে। তো নিউমেরিক লিটারেলসটা কি না, পাইথনে মূলত 3 ধরনের নিউমেরিক ভ্যালু হয়। এটা হচ্ছে ইন্টিজার বা ইন্ট, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা 12, 21, 45, -78 ইত্যাদি। ফ্লোটস অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ 2.36 বা -1.25, 2.0 ইত্যাদি। কমপ্লেক্স নাম্বার, যেটাকে জটিল সংখ্যা, যেমন লেখা আছে 3 + 4j, -2, -5j, 1 + 0j ইত্যাদি। পাইথনে 2 ধরনের মান ব্যবহার করা হয়, ট্রু মানে যেটা বুলিয়ান লিটারেলস। পাইথনে 2 ধরনের বুলিয়ান মান ব্যবহার করা হয়, ট্রু এবং ফলস। এই বুলিয়ান লিটারের দ্বারা ট্রু এবং ফলস ছাড়া অন্যান্য মানও থাকতে, মানে অন্যান্য কোনো মান থাকতে পারে না বুলিয়ান লিটারেলস। স্পেশাল লিটারেলস নান, যেটা বলছি যে নান নামের একটি স্পেশাল লিটারেলস পাইথনে রয়েছে। কোনো মানের অনুপস্থিত বোঝাতে নান লিটারেলটি ব্যবহার করা হয়। কোনো লিস্টের শেষ বোঝাতে এটি ব্যবহার করা হয়। যেমন তোমাদের উদাহরণ দেওয়া আছে, ভ্যালু 3 মানে 1 = 20, ভ্যালু 2 নান, অর্থাৎ ভ্যালু 1 তারপরে সেটা হচ্ছে 20। তো উপরে ওই যে উদাহরণে ভ্যালু 2টি ভেরিয়েবলটির মান নান দেওয়ার জন্য কোনো আউটপুট প্রদর্শন করছে না। যখন ভ্যালু 1 আমি 20 দিয়েছি, তো সেটা মান প্রদর্শন করছে। ভ্যালু 2তে আমি নান লেখার জন্য আউটপুট প্রদর্শন করছে না। অর্থাৎ নান নামের একটা স্পেশাল লিটারেলস পাইথনে রয়েছে। মানে উপস্থিত বোঝাতে নান লিটারেলটি ব্যবহার করা হয়, কোন লিস্টের শেষ বোঝাতে এটি ব্যবহার করা হয়। অপারেটর না, পাইথন প্রোগ্রামে নিম্নলিখিত অপারেটরসগুলি ব্যবহৃত হয়। পরবর্তী পর্বে অপারেটর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনশিপ অপারেটরস, লজিক। তো পাইথন প্রোগ্রামে নিম্নলিখিত অপারেটরসগুলি ব্যবহৃত হয়। পরবর্তী পর্বে এই অপারেটরসগুলি আমরা আলোচনা করব। তো অ্যারিথমেটিক অপারেটরস, মানে রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস, আইডেন্টি অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস। তো এটা ছিল পাইথন নির্মিত অপারেটরস। তো আমরা পরবর্তীকালে এসে অপারেটরসগুলো কোথায় কী ব্যবহারে পড়বো। এবার যদি আসে পাঞ্চুয়েটার। পাঞ্চুয়েটার হলো বিশেষ চিহ্ন বা সিম্বল। পাইথন পাঞ্চুয়েটার হলো বিশেষ চিহ্ন বা সিম্বল। পাইথন প্রোগ্রামের বিভিন্ন এলিমেন্ট বা উপাদানগুলিকে পৃথক করতে ব্যবহৃত হয়। পাইথন প্রোগ্রামের সিনট্যাক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। পাইথনে বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন রয়েছে, এগুলি হচ্ছে বন্ধনী, যাকে বলছে প্যারেন্থেসিস। এই এটি বিরাম চিহ্ন গ্রুপ এক্সপ্রেশন, ফাংশনের সংজ্ঞায়িত বা টাপেল তৈরি করতে ব্যবহৃত হয়। বন্ধনী, যেমন এখানে লেখা আছে x = ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 + 2 × 3। তো ব্র্যাকেটস পাইথনে কোনো তালিকা বা লিস্ট সংজ্ঞায়িত করতে এবং তাদের এলিমেন্ট বা উপাদানগুলিকে অ্যাক্সেস করতে ব্র্যাকেটস বা তৃতীয় বন্ধনী ব্যবহৃত হয়। যেমন ফ্রুটস = আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি অ্যাপেল, বানানা, চেরি, অরেঞ্জ। তো এটা ব্র্যাকেট। আর ব্রেসেস, যেটা অভিধান বা ডিকশনারি বা সেট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। যেমন পার্সন বলে নেম, অজয়, তারপরে এজ 30, সিটি কলকাতা। তো ব্রেসেস। কমা, পাইথনের লিস্ট বা তালিকা, টাপেল, ডিকশনারি উপাদানগুলিকে আলাদা করতে ব্যবহৃত হয়। যেমন নাম্বারস লিখে 1, 2, 3, এটা কমা। সেমিকোলন, যে সেমিকোলন একটি লাইনকে বিবৃতি আলাদা করতে ব্যবহৃত হয়। x = 50, y = 10। তো কোড ব্লকের শুরু নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন এটি ফাংশন বা লুপ। ইফ মার্কস > 40, প্রিন্ট তো অ্যাবাভ 10। হাস, একটি মন্তব্য বা কমেন্টস শুরু করতে ব্যবহৃত হয়। এটা হাস, ইট ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম, এটা আমি লেখা আছে। ডবল কোটেশন, এটি ভেরিয়েবলের অন্তর্গত স্ট্রিং ডেটা সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন নেম, অভিক, সিটি, কলকাতা। তো অ্যাস্টেরিক্স, ফাংশনে পরিবর্তনশীল দৈর্ঘ্যের আর্গুমেন্টকে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। ডেফিনেশন অ্যাড আর্গুমেন্টস। ডবল অ্যাস্টেরিক্স, ফাংশনে শুধুমাত্র কিওয়ার্ড সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন ব্যবহৃত হয়, যেমন
ডেফিনেশন মাই ফাংশনস। তো নিম্নলিখিত ইংরেজি বাক্যটি লক্ষ্য করলে দেখতে পাবে টোকেনের ধরনের স্পষ্ট হবে। ইউ ওন হারি, ইটস টাইম টু গো হোম, হি সেড। তো উপরে বাক্য দুটো দুই ধরনের টোকেন ব্যবহার করা হয়েছে, শব্দ এবং বিরাম চিহ্ন, যাকে বলছি পাঞ্চুয়েশন। তো একটি পাইথন প্রোগ্রামের গঠনে টোকেনের ব্যবহার, ঠিক আছে, যেখানে বলা আছে টেস্ট প্রোগ্রাম নেম লেখা আছে সচিন, রান 200, এভারেজ 44.8। তাহলে প্রথমটা যে সচিন একটা স্ট্রিং লিটারেল বা স্ট্রিং ভ্যালু, তারপরে 200টা একটা ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার লিটারেল, তারপরে 44.8 এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ভ্যালু, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বা লিটারেল। তো এই যে প্রিন্ট নেম, স্কোরস, রান অ্যান্ড এভারেজ লেখা আছে। উপরে পাইথন প্রোগ্রামটি লিটারেলস ভ্যালু বা কিওয়ার্ডস পাঞ্চুয়েট ক্যারেক্টার দ্বারা গঠিত। তোমাদেরকে এরকম রিডিং পড়ানো মানে হচ্ছে তোমাদের কনসেপ্টটাকে যাতে তোমরা ক্লিয়ার করতে পারো, যাতে তোমরা পরীক্ষায় কোনো ভুল ত্রুটি না করো। আমি তোমাদের প্রত্যেকটা মানে এরকম ভিডিও বানাচ্ছি, অনেকগুলো বই থেকে আমি কভার করব, লাস্টে একটা সামারি করে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন যেগুলো পরীক্ষা আসতে পারে কম্পিউটার উপরে তৈরি করব। তো যাই হোক, ভেরিয়েবল ব্যাপারটা এবার বলি। ভেরিয়েবল মান সঞ্চয় করার জন্য মেমোরি লোকেশনের স্থান সংরক্ষণ করে, অর্থাৎ একটি ভেরিয়েবল তৈরি করা হয় তখন মেমোরির কিছুটা জায়গা সংরক্ষিত হয়ে যায়। পাইথনে স্পষ্টভাবে কোনো ভেরিয়েবলকে তার ধরন সহ ঘোষণা করার প্রয়োজন হয় না। যখন কোনো ভ্যালু সহ কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তখন পাইথন স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত মানের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক ডেটা টাইপটি এতে বরাদ্দ করে। এই প্রক্রিয়াটাকে বলে ডাইনামিক টাইপিং। ভেরিয়েবলের মান নির্ধারণ করতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল চিহ্নটি ব্যবহৃত হয়। ভেরিয়েবল সংক্রান্ত প্রয়োজনীয় কয়েকটি নিয়ম আছে। ভেরিয়েবল কেস সেন্সিটিভ হয়, অর্থাৎ অমিত এবং অমিত এই দুটি সম্পূর্ণ আলাদা নামের ভেরিয়েবল। ভেরিয়েবল নাম সর্বদা ইংরেজি অক্ষর অ্যালফাবেট বা আন্ডারস্কোর দিয়ে শুরু করা উচিত। কখনই ভেরিয়েবলের নাম 0 to 9 অর্থাৎ সংখ্যা দ্বারা শুরু করা যাবে না। যে মান তথ্য বা ভেরিয়েবল স্টোর বা সঞ্চয় করা হবে তার সাথে ভেরিয়েবলের নামের প্রাসঙ্গিক থাকা উচিত। অহেতুক স্পেশাল ক্যারেক্টার বা অতিরিক্ত স্পেস ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ ভেরিয়েবলের মাঝে কোনো স্পেস থাকবে না। ভেরিয়েবলের নাম যেন পাইথনে বরাদ্দকৃত কিওয়ার্ডের থেকে সর্বদা আলাদা হয়। নিচে কয়েকটি বৈধ ভেরিয়েবল নাম দেখানো হয়েছে: প্লেয়ার, ডিকোড, এআই, ব্রেক, মাই ফাইল, ডাটা। তো এগুলো হচ্ছে তোমার ভেরিয়েবল। এবার এল ভ্যালুটা কনসেপ্ট অফ যেটা বলেছি, এল ভ্যালু হলো এক্সপ্রেশন বা অভিব্যক্তি। কম্পিউটার একটা মেমোরি লোকেশনকে বোঝায় যেখানে একটি মান বা ভ্যালু সংরক্ষণ করা যায়। এটি একটি অ্যাসাইনমেন্ট অপারেশনের গন্তব্য, যেমন একটা ভেরিয়েবল। তো এল ভ্যালুর বৈশিষ্ট্য কিনা, এটি একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে বাম দিকে উপস্থিত হয়। এটির একটি মেমোরি লোকেশন বা ঠিকানা আছে, এটিকে সংশোধন করা যায়। দেখো, আর ভ্যালু ধারণা বলেছে, আর ভ্যালু যে মানটি যে কোনো ভেরিয়েবল বা চলকের জন্য নির্ধারণ করা হয় তাকে বোঝায়। আর ভ্যালু একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি মান মূল্যায়ন করে। এটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকে উপস্থিত হয়। এটির কোনো মেমোরি বা লোকেশন থাকে না। এটিকে সংশোধন করা যায় না। এক্সপ্রেশন বা অভিব্যক্তিতে ব্যবহার করা যায়। ফাংশন আর্গুমেন্ট হিসেবে পাস করা যেতে পারে। তো যাই হোক, আমি এই কমেন্টসের ব্যবহার করে এই চ্যাপ্টারটা ক্লোজ করে কিছু শর্ট কোশ্চেন এমসিকিউ আলোচনা করে দেবো এই চ্যাপ্টার উপরে। কমেন্টস হলো প্রোগ্রামে দেওয়া অতিরিক্ত পাঠযোগ্য তথ্য যা প্রোগ্রামার পড়ে, কিন্তু পাইথন ইন্টারপ্রিটার সেগুলিকে প্রিন্ট করে না। তো কমেন্টস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ অংশ। পাইথনে যখন কোনো বড় প্রোগ্রাম তৈরি করা হয় তখন বিভিন্ন জিনিস আমাদের কমেন্ট করে রাখা উচিত। কোনো ভেরিয়েবল কী কারণে ডিক্লেয়ার করেছি, কোন ফাংশানের কী কাজ, কোন ক্লাস কী জন্য দরকার পড়েছে ইত্যাদি জিনিস কমেন্ট করে লিখে রাখা উচিত। এর ফলে অনেক দিন পরে যখন আমরা পুরনো প্রোগ্রাম নিয়ে কাজ করতে যাব তখন বুঝতে সুবিধা হবে। তো তাই নয়, অন্যান্যরাও তাদের প্রোগ্রাম পড়ে সহজে বুঝতে পারবে। তো পাইথনে কমেন্ট চিহ্ন হাত চিহ্ন দিয়ে শুরু হয়। কমেন্টস দুই প্রকার, ইনলাইন আর একটা হচ্ছে মাল্টি লাইন বা ডক স্ট্রিং। তো দেখতে পাচ্ছ, দিস প্রোগ্রাম ডেসক্রাইবস অনথ অফ মাই পাইথন কোড, ডেফিনেশন অফ, তারপরে আবার কমেন্ট চিহ্ন দিয়ে ডেফিনেশন অফ ফাংশন হ্যালো, তারপরে আবার কমেন্ট চিহ্ন দিয়ে ফলোয়িং পার্ট সোর্স স্টেটমেন্ট এক্সপ্রেশন কলিং ফাংশন হ্যালো। তো উপরে উল্লেখিত 4টি কমেন্টস হচ্ছে সিঙ্গেল লাইন্স কমেন্টস। তো সিঙ্গেল লাইন কমেন্টস। তো ইনলাইন কমেন্টসটা কি না, পাইথন স্টেটমেন্টের সাথে একই লাইনে থাকা কমেন্টগুলিকে ইনলাইন কমেন্ট বলে। কমপক্ষে 2টি স্পেস দিয়ে ইনলাইন কমেন্টকে স্টেটমেন্ট থেকে আলাদা করতে হবে। তো গেটার দেন, তারপরে আমরা স্ল্যাশ দিয়ে 15। তো আবার হাসছেন যে এ ইজ অ্যান ইন্টিজার ভেরিয়েবল, বি লিখে হলো বি ইজ অ্যান স্ট্রিং ভেরিয়েবল।
আর মাল্টি লাইন বা এরকম দেওয়া আছে দেখতে পাচ্ছ, মাল্টি লাইন বা যাকে বলছি ডক স্ট্রিং, পাইথনে মাল্টি লাইন বা মাল্টি লাইন কমেন্ট বা ব্লক কমেন্ট ব্যবহার করা হয়। মাল্টি লাইন কমেন্ট ট্রিপল কোটেশনের মধ্যে লেখা হয়, একে ডকুমেন্টস স্ট্রিং বা ডক স্ট্রিং বলা হয়। কখনও কখনও একসাথে কয়েক লাইন কমেন্ট লেখার দরকার হয়ে পড়ে, এই ধরনের কমেন্ট ফরম্যাট ব্যবহার করা হয়। যেমন দিস ইজ এ কমেন্ট দ্যাট ইজ রিটেন ইন মোর দেন জাস্ট ওয়ান লাইন। তো এইভাবে দিস ইজ এ কমেন্ট দ্যাট ইজ রিটেন ইন মোর দেন জাস্ট ওয়ান লাইন যে লেখা আছে, এটা হচ্ছে মাল্টি লাইন বা ডক স্ট্রিং। তো ইন্টারেক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোডে পার্থক্য দেখতেই পাচ্ছ যে ইন্টারেক্টিভ মোডের সমস্ত কোডগুলি ওই যে গেটার দেন, তিনটা গেটার চিহ্ন যুক্ত প্রমোটকে লিখতে হয়, আর এই মোডে কোনো প্রম্পট থাকে না, স্ক্রিপ্ট এডিটারে সমস্ত কোডগুলি লিখতে হয়। এই ইন্টারেক্টিভ মোডে কোডগুলি সরাসরি রান করে ফলাফল দেখায়। এই মোডে সম্পূর্ণ প্রোগ্রামটি প্রথমে লিখতে হয়, তারপরে রান করাতে হয়। এই মোড ইন্টারেক্টিভ মোডে এই মোড এককালীন কাজ বা ডেটা অনেকের জন্য বেশি উপযুক্ত, এই মোড স্বয়ংক্রিয় কাজগুলির জন্য বেশি উপযুক্ত। এই মোডের কোড লেখার ত্রুটি হলে সেই কোড এডিট করার জন্য আগে লেখা সকল কোড পুনরায় লিখতে হয়। আর এই মোডে কোনো কোড লেখার ত্রুটি হলে এই ত্রুটি সহজে এডিট করা যায়, সম্পূর্ণ কোড পুনরায় লিখতে হয় না। এটা হচ্ছে ব্যাপার। ইন্টারেক্টিভ মোড যেমন আউটপুট তৈরি করে বা স্ক্রিনে প্রদর্শিত হয়, তারপর অদৃশ্য হয়, কিন্তু স্ক্রিপ্ট মোড আউটপুট তৈরি করে যা সংরক্ষণ করা যায় এবং পুনর্ভাবে ব্যবহার করা যায়। এরপর আমরা পরের ভিডিওতে আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা